নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত, এবং আজকের শীর্ষক যুদ্ধ শেষ মোদিজি, এবার মানুষ হিসেব চাইছে। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু যেমনটা আমরা গতকালও বলেছিলাম, আরেকবার মনে করিয়ে দিই, আমরা আমাদের এই চ্যানেল আর একটা চ্যানেল শুরু করছি অন্য একটা নামে। আমরা খুব শিগগিরই হয়তো মঙ্গল বুধবারের মধ্যে সেটা চালু করে দেবো। সেখানে আমাদের 0 আওয়ার সেখান থেকে দেখা যাবে। আমরা দুটো চ্যানেল করছি কারণ আপনারা জানেন যে উনিজির নজর যখন তখন চ্যানেলের দিকে পড়ছে এবং চ্যানেল বন্ধ করে দেওয়া হচ্ছে। তো আমরা আর একটা চ্যানেল অন্তত খুলে রাখতে পারি, যদি এই চ্যানেলটা বন্ধ করে ওই চ্যানেলে আমরা আমাদের কথাবার্তা বলবো। কাজেই এই চ্যানেল যেমন সাবস্ক্রাইব করছেন, ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন, আপনাদের সঙ্গে যোগাযোগ আমাদের থাকবে। আমরা আমাদের আলোচনায় ঢুকছি। আজকের শীর্ষক যুদ্ধ শেষ, মোদিজি এবার মানুষ কিন্তু হিসেব চাইছে। যুদ্ধ এক অদ্ভুত সময়, বিশেষ করে দুই দেশের মধ্যে যুদ্ধ। কারণ সে যাই হোক না কেন, আমার দেশ লড়ছে, আমার দেশের জওয়ানরা লড়ছে, আমার দেশের সীমানা পার করে শত্রুরা ঢুকছে, আমার দেশের সীমানার এপারে মর্টার আছড়ে পড়ছে, ঘর ভাঙছে, মানুষ মরছে। এই উন্মত্ত এক সময়ে দেশের মধ্যে থাকা এক মানুষের কি করার থাকতে পারে? একমাত্র এটাই যে তার দেশ যেন সুরক্ষিত থাকে, তার দেশের মানুষ যেন যুদ্ধে না মারা যায়, তার দেশের জওয়ানরা যেন সুস্থ শরীরে বাড়ি ফিরে আসে, এই কামনা করা। আমি তো দেশের পক্ষেই থাকব। যুদ্ধের সময় তেমন হিসেব নিকেশ করার সময় নয়, আমরা জানি। কিন্তু যুদ্ধ শেষ হলে আমাদের হিসেব নিকেশে বসতেই হবে বই কি। আমার ট্যাক্সের পয়সায় এই দেশ চলে, আমার ভোটে এই সরকার নির্বাচিত হয়। কাজেই যুদ্ধের শেষে আমার জানার অধিকার আছে এই যুদ্ধ কতটা অপরিহার্য ছিল, কতটা পরিকল্পিত ছিল, কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এই যুদ্ধে আমাদের কতজন জওয়ান মারা গেলেন, কতটা ক্ষতি হয়েছে আমাদের। সবচেয়ে বড় কথা হলো, এই যুদ্ধ থেকে আমরা পেলাম কি? এই প্রশ্নগুলো তো আসবেই। প্রশ্ন যদি তখন না করি পরে আসবে। আপনাদের সবার মনে আছে পুলওয়ামা। আমরা ভেবেছিলাম একটা ঘটনা ঘটেছে, ঘটনা ঘটার পরে একটা সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, কিন্তু পরে তো দেখা যাচ্ছে তার পেছনে আরো অনেক গল্প ছিল। একজন সেই সময়কার কাশ্মীরের রাজ্যপাল, তিনি তো বলছেন যে না, ওখানে গন্ডগোল ছিল, তাকে বলা হয়েছিল চুপ করে বসে থাকতে। এখনো পর্যন্ত জানা গেল না কেন পুলওয়ামা ঘটেছিল। কাজেই যখন এই ঘটনা ঘটেছে বৈশরণে, পাহেলগামের, সরকার বলছেন আমরা বিশ্বাস করেছি, হয়ে গেছে সব। এবারে আমরা জানতে চাইব তো যে প্রমাণ কোথায়, কি আছে, কি ব্যাপার, কেন হলো যুদ্ধেই বা কি হলো? রয়টার্স বলছে ভারত খুইয়েছে বেশ কিছু রাফাল। এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের অধ্যাপক ক্যারল ক্রিস্টিন ফেয়ার, তিনি জর্জ টাউন ইউনিভার্সিটির সিকিউরিটি স্টাডিজ বিভাগের অধ্যাপক, এবং তিনি বেশ কয়েকটা ভাষা, এই উপমহাদেশের পাঞ্জাবি, হিন্দি ইত্যাদি ভাষা জানেন। তিনি এই অঞ্চলটাকে ভালো করে বোঝেন। 2004 সালে ইউনিভার্সিটি অফ শিকাগো থেকে দক্ষিণ এশিয়া বিষয়ক পিএইচডি করেছেন, একজন সমর বিশেষজ্ঞ। তিনি বলছেন ভারত কম করে 2টো রাফাল হারিয়েছে, সংখ্যাটা 5ও হতে পারে। অর্থাৎ তিনি বলছেন 2 থেকে 5, রাফাল বলছে 5, এই রয়টার্স বলছে 5 হতে পারে। পাকিস্তানের ক্ষয়ক্ষতির ব্যাপারে তিনি বলছেন যে ভারতীয় সেনাবাহিনী যেভাবে পাকিস্তানের কিছু এয়ারবেস ভেঙেছে তার প্রমাণ সবার কাছে আছে, পাকিস্তানও সেগুলো অস্বীকার করতে পারবে না। তিনি বলছেন যে যদি সত্যিই 2 থেকে 5টা বিমান হারিয়ে থাকে, তবে সেটা চীনা রাডারের কারণে হয়েছে। এটা শুধু পাকিস্তান নয়, ভবিষ্যতে চীন ভারত যুদ্ধের ক্ষেত্রেও বিরাট চিন্তার বিষয় হবে। মানে আন্তর্জাতিক মহলে যুদ্ধের সরাসরি লাভ বা ক্ষতির যে ছবি আছে তা বলে দিচ্ছে, দুই দেশের ক্ষতি হয়েছে
সামরিক ক্ষতি, মিলিটারি অপারেশনাল লস যাকে বলা হয়, দুই দেশ তাদের পাউন্ড অফ ফ্লেশ পেয়েছে। যুদ্ধ চলাকালীন গদি মিডিয়ার সেই চিল চিৎকারে লাহোর, করাচি, রাওয়ালপিন্ডির পতন ইত্যাদির বাইরে এটাই হলো সত্যি যে দু দেশের ক্ষতি হয়েছে। সেটা আর্থিক হিসেবে কত, কার বেশি, তা একদিন সামনে আসবে, কিন্তু সেই হিসেব বিরাট কোনো ফারাক থাকবে বলে মনে করছেন না এই সামরিক বিশেষজ্ঞরা। তাহলে এবার আসুন, মানে এই হিসেব তো আমরা পাচ্ছি না, এই হিসেব আমাদের সরকার দিচ্ছেন না। রাফাল সম্পর্কে প্রশ্ন করা হলে ওনারা বলেছেন যে যুদ্ধের সময় এই ধরনের লস হয় বলে অন্য জায়গায় গেছেন, অন্য কথায় গেছে। পাকিস্তান বলছে হ্যাঁ 5টা রাফাল আমরা ফেলেছি, সরকার বলছে আমরা পাকিস্তানের এই এয়ারবেসে করেছি, তার প্রমাণ দেখাচ্ছেন। পাকিস্তান বলছে না না সেগুলো খুব সামান্য কিছু হয়েছে, যেগুলো হয়েছে সেগুলো অসামরিক জায়গায় আক্রমণে হয়েছে। কোনটা সত্যি কোনটা মিথ্যে তো পরে বার হবে। আমাদের সরকার আমাদের কাছে সব জিনিস এনে দাঁড় করাননি, কাজেই আমরা এখন আপাতত আন্তর্জাতিক সমর বিশেষজ্ঞদের কথায় যা বুঝলাম তাতে হচ্ছে দু দেশের একটা বড় ধরনের ক্ষতি হয়েছে। এবারে আসুন অন্য কথায়, যে কারণে এই যুদ্ধ শুরু হলো সেই কারণগুলোকে কতটা অ্যাড্রেস করা গেল। যুদ্ধ তো হয়েছে, যুদ্ধ শেষ হয়ে গেছে, যুদ্ধবিরতি চলছে, আলোচনা হবে, কি আলোচনা হবে পরে দেখা যাবে, কিন্তু যে কারণে যুদ্ধগুলো করা হলো যুদ্ধটা কতটা সেটাকে অ্যাড্রেস করা গেল দেখা যাক। সূত্রপাত কোথা থেকে? 22শে এপ্রিল পহেলগামে বৈশরণে উগ্রপন্থী হানাদারি আর হত্যা লীলার থেকে 27 জন মানুষ প্রাণ দিলেন, 1 জন নেপালে, 26 জন ভারতীয়। জানা গেল যে রেজিস্ট্যান্ট ফ্রন্ট নামে একটা নতুন সংগঠন নাকি আক্রমণের দায় নিয়েছে। তারা ওই লস্করে তৈবার ছাতার তলায় নতুন গজিয়ে ওঠা সংগঠন। দায় নেওয়ার পরেই কিছুদিন পরে যখন যুদ্ধ শুরু হলো তারা বললো না না আমরা এর মধ্যে নেই, আমরা এসব করিনি। কেন তারা দায় নিলেন, কেন তারা দায় এড়িয়ে গেলেন আমরা জানি। তারপর বলা হলো কাউকে ছাড়া হবে না এইসব, মানে সরকারে, আমাদের সরকারের পক্ষ থেকে কাউকে ছাড়া হবে না, এইসব উগ্রপন্থাকে সহ্য করা হবে না। এর আগেও পুলওয়ামার সময় সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছিল, এবারও সেরকম কিছু একটা হবে, আচমকা কিছু একটা হবে, এটা সবাই জান, সবাই জান। সেটা কত তাড়াতাড়ি যুদ্ধে বদলে যাবে, এসক্যালেটরি ল্যাডার যুদ্ধের মইতে কত তাড়াতাড়ি উঠবে সেটাই ছিল সবার চিন্তা। কিন্তু সবাই জানতো এটা হবে, নতুন কিছু হয়নি। তো লস্করে তৈবা জানতো না, জৈসে মোহাম্মদ জানতো না, ঘটনার 5 মিনিটের মধ্যে হানাদারি হলে হয়তো কিছু মাথা মুছে যেত পৃথিবী থেকে, কিন্তু 12 দিন পরে চিহ্নিত সেই সমস্ত উগ্রপন্থীদের ডেরায় তারা বসে বসে নান রুটি আর মাংস খাবেন তা তো হবে না। তার ডেরায় আক্রমণে এর নাতি, তার শালা, তার খুড়তুতো ভাই, এর জামাইবাবু মারা গেল এবং স্বাভাবিকভাবেই যুদ্ধের মই চড়তে শুরু করলো। এসক্যালেটরি ল্যাডারে আমরা পা দিলাম, চড়তে শুরু করলো। এরপরে ঘটনা আগেই বলেছি, কিন্তু হঠাৎ যুদ্ধবিরতি, এবং সেই বিরতির কথা আমরা জেনেছি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখে। ভারত যাই বলুক, সরকারের তরফে যাই বলা হোক না কেন, সেই প্রথম টুইটের পর থেকে ট্রাম্প সাহেবের আরো 5 বার বদলেছে, 5 বার বলেছে তিনি। আমি বলেছিলাম যুদ্ধ করলে ব্যবসা দেব না, ওরা মেনে নিয়েছে, ভারতও খুশি। ভারত একটা সার্জিক্যাল স্ট্রাইক না, ভারত খুব ক্যালিব্রেটেড কিছু জায়গায় আক্রমণ চালায়, সেখানে উগ্রপন্থীদের কিছু রিলেটিভস, কিছু লোকজন মারা গেল। আমরা দেখলাম যে হাফিজা সঈদ তিনি দাঁড়িয়ে পড়লেন সামনে এসে, তাদের যে সমস্ত কবর, তাদের যে কফিন তার সামনে, এবং তার পেছনে মিলিটারি, পাকিস্তানি মিলিটারি, অর্থাৎ তাদের যে একটা নেক্সাস রয়েছে সেটাও পরিষ্কার হলো, সবকিছুই হলো। কিন্তু ট্রাম্প সাহেব বলছেন যে ওরা যুদ্ধ করছিল, আমি বললাম যুদ্ধ করলে ব্যবসা দেবো না। মানে উগ্রপন্থীদের সঙ্গে কিভাবে ডিলিং হবে, ট্রাম্প সাহেব সেসব কথা বললেন না, বললেন যুদ্ধ করলে ব্যবসা দেবো না, ওরা মেনে নিয়েছে, ভারতও খুশি, পাকিস্তানও খুশি। আমরা একটা বিচ্ছিরি নিউক্লিয়ার ওয়ার, পারমাণবিক যুদ্ধ এড়াতে পেরেছি, ট্রাম্প সাহেবের বক্তব্য। হাফিজ সাইদকে নিয়ে কোনো বক্তব্য না, কোনো বক্তব্য না। পেছনে পাকিস্তানি মিলিটারি দাঁড়িয়ে আছে, সামনে কফিন আছে, কোনো বক্তব্য। তার তো 31 বছরের জেল হয়েছে, 31 বছরের জেল থেকে সেই লোকটা কি করে বাইরে এলো, আর তার সঙ্গে আর্মি কিভাবে একসঙ্গে দাঁড়ালো জানা নেই। ট্রাম্প সাহেব এসব নিয়ে কিছু বলেনি, কিন্তু বলেছেন যে আমরা বলেছি যুদ্ধ থামাতে, ব্যবসা দেব, ওনারা ব্যবসাতে রাজি হয়েছেন, থামিয়ে দিয়েছে। মানে সবটাই ব্যবসার জন্য হল। ভারত জানিয়েছে আমরাও রাজি নেই, উনি বলছেন,
কাজেই যুদ্ধের ক্ষয়ক্ষতির পরে ঠিক যে উদ্দেশ্যে এই যুদ্ধের সূত্রপাত সেদিকে যদি তাকাই তাহলে দেখবো এখনো ওই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত এমন একজনও ধরা পড়েনি, এমন একজনও মারা যায়নি, বরং মাত্র গত পরশু তাদের ছবি এসেছে সামনে, সরকারের তরফে বলা হয়েছে এরাই সেই আততায়ী, তারা নাকি এখনো এই দেশেই আছে। তার মানে যে উদ্দেশ্যে যুদ্ধে শুরু করা হয়েছিল তা এখনো অধরা। এবার আসুন দেখা যাক যে যুদ্ধ চলাকালীন কারা কারা ভারতের সঙ্গে ছিল, কারা কারা পাকিস্তানের সঙ্গে ছিল। মানে যুদ্ধ আর একলা হবে না কাকা, এটা 2025, আমি আর জগাই একলা যুদ্ধ করবো এরকমটা আর হবে না। এবারে যুদ্ধটা হবে এর সঙ্গে ও থাকবে, ওর সঙ্গে ও থাকবে, এই কৌরব পাণ্ডবের যুদ্ধের মতন, একলা একলা নয়। পাশাপাশি অনেক দেশ, অনেক নেতা, অনেক রাজ্য, অনেক রাষ্ট্রনেতা এসে দাঁড়াবে, কেউ গোপনে কেউ সামনে। 2025 যুদ্ধ চাইলে পাশে খুঁটিটা খুব জরুরি। তো সেটার কি হলো, সারা পৃথিবী এমনকি চীন, বাংলাদেশ, ইউরোপ, আমেরিকা সব দেশের তরফে 22 এপ্রিল ঘটনার তীব্র নিন্দা তো করা হয়েছে, কিন্তু একজনও কি এই ঘটনার জন্য পাকিস্তানকে দোষী সাব্যস্ত করেছে? আমরা বলে যাচ্ছি, আমাদের সরকার বলে যাচ্ছেন, ঘটনা ঘটেছে সঙ্গে সঙ্গে বলে যাচ্ছেন। এটা কি সেরকম একটা ব্যাপার যে পুজোর আগে আমরা দেখেছি যে ওই এলাকার চুরি ছিনতাই পকেটমারি থামানোর জন্য যারা যারা পরিচিত চুরি ছিনতাই পকেটমারি তাদেরকে তুলে নেওয়া, তারা চুরি করুক না করুক ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে গেছে, ছেড়ে দিয়ে হয়তো বলেছে আর চুরি করবো না জীবনে, তাদেরকে তুলে একবার জেলে ঢুকিয়ে দেওয়া হয়, তারপরে কিছুদিন পরে আবার তাদেরকে ছেড়ে দেওয়া হয় একটা ঘটনা এড়ানোর জন্য। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে বলে দেওয়া হলো পাকিস্তান করেছে, পাকিস্তানে একটা হানা হলো। কিন্তু দুনিয়ার একজনও আমাদের পাশে এসে দাঁড়ালো, দুনিয়ার মোড়ল মোদিজির প্রাণ সখা যুদ্ধ নিয়ে কি বললেন, বললেন ওরা তো 1000 বছর ধরে লড়ছে, তামাশা করলেন। আমি বলেছি না লড়ে বরং ব্যবসা করো না, ভারতের পাশে দাঁড়ায়নি ট্রাম্প চায়। কিন্তু যদি আমেরিকা পাকিস্তানের বিরুদ্ধে থাকতো তাহলে কি পাকিস্তান IMF থেকে $2.3 বিলিয়ন সাহায্য পেত? না, পেত না। মোদিজির প্রিয় বন্ধু ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি তিনি কোনো কথা বলেছেন? কোনো কথা বলেছেন? সৌদি আরবের আমিররা কথা বলেছেন? প্রতিবেশী দেশের রাষ্ট্রপ্রধানেরা একজনও না, সারা পৃথিবীর একজন রাষ্ট্রপ্রধান ভারতের সপক্ষে কথা বললেন? একজনও। এদিকে মোদিজির জন্য 8,600 কোটি টাকা দিয়ে বিমান কেনা হয়েছে, 8,600 কোটি টাকার বিমান কেনা হয়েছে। তিনি বিভিন্ন দেশে যাচ্ছেন, গলাগলি করছেন, দোলনায় দুলছেন। এর আগে আমাদের রাষ্ট্রপ্রধানেরা মানে মনমোহন সিং পর্যন্ত আমাদের প্রধানমন্ত্রীরা কেউ নিজেদের প্লেনে যায়নি, দেশের প্লেন আছে, নেওয়া হয়েছে, গেছে। 8,600 কোটি টাকার একটা প্লেন কেনা হলো, এরকম জিনিস আছে আমাদের আমেরিকার ট্রাম্প সাহেব? একটা প্লেন রাখা থাকে, আবার একটা প্লেন তিনি নাকি পাচ্ছেন, আরব দুনিয়া থেকে দেওয়া হচ্ছে না। সে যাই হোক, আমাদের মতন একটা গরিব দেশের 8,600 কোটি টাকা দিয়ে প্রধানমন্ত্রীরা প্লেন কিনেছেন যাতে দেশে দেশে চটপট ঘোরা যায়। সে দেশে দেশে ঘুরে একজন বন্ধু জোগাড় করতে পারে। ইন্ডিয়ার ডায়াসপোরা যেখানে যাবেন মোডি মোডি বলে চিৎকার করছে, এই ছবি দেখাচ্ছে এখানকার চিল্লানো সরাস গদি মিডিয়ারা। এখনো একজনও প্রশ্ন করছে না যে দুনিয়ার একজন রাষ্ট্রপ্রধান কেন আপনার পাশে এসে দাঁড়ালো না। এদিকে ওনার ব্যানে লেখা আছে উৎসবে ব্যাসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজোদ্ধারে শ্মশানে য তিষ্ঠতি সবান্ধ। হচ্ছে দেখুন যুদ্ধের সময় কেউ নেই। ওদিকে $5,000 ব্রেসলেট দিয়েছিলেন মোদিজি ট্রাম্প সাহেবের বউকে। আর সববার কথা ছেড়ে দিন, দেশে এনে ঠাঁই দিয়েছেন শেখ হাসিনাকে, তো উনি কিছু বলেছেন? সব ব্যাপারেই তো দেশে বসেই নানান কথা বলছেন। না বলেননি, কারণ উনিও জানেন যে ট্রাম্প সাহেবের কাছে ওনারও টিকিটা বাঁধা আছে। ওদিকে আজারবাইজান, টার্কি সরাসরি এসে দাঁড়ালো পাকিস্তানের পাশে। চীন জানিয়েই দিল তারা আছে পাকিস্তানের পাশে, যুদ্ধ আরো যদি বাড়ে তারা পাকিস্তানের পাশে। টার্কি ড্রোন পেল, চীনের প্রযুক্তি পেল, পাকিস্তান লড়ছে তাই নিয়ে। আজারবাইজান বলেছে তারা পাশে আছে। তো চীনের মতো এক বিরাট শক্তিকে পাশে নিয়েই শুধু নয়, টার্কি আজারবাইজানকে পাশে পেয়েছে পাকিস্তান, আমরা কাউকে পেলাম। অমন যে সাদের পুটিন সাহেব, তিনিও তার ডাচাতে বসে আছেন, চাপ দিচ্ছেন তার শর্তে ইউক্রেনকে যুদ্ধ থামাতে। তার সময় গো একটা শব্দ তিনি বলেননি। তাহলে ওই 8600 মানে 8,600 কোটি টাকার প্লেনে চড়ে
দেশে বিদেশে ঘুরে মোদিজি কোন কাজটি করছিলেন। এবার আসুন আরেকটা হিসেবে দেখা যাক, যুদ্ধ হলে সংকটকালে দেশের সব রাজনৈতিক দল সরকারের পাশে দাঁড়ায়, সব দেশে দাঁড়ায়। ওই ইমরান খান জেলে আছে, জেল থেকে সাপোর্ট করেছে, না ঠিক আছে যুদ্ধ করুন। আমাদের এখানে সমস্ত বিরোধী দল তারা বলেছেন ঠিক আছে, আর সরকার সিদ্ধান্ত নিয়েছে লড়ুক। ভারতেও সেটা হয়েছে। দেশের রাষ্ট্রপ্রধানকে দেখে মনে হচ্ছে ওনার ভারত পাকিস্তান গোল্লাছুট বা মানে যে যুদ্ধটা ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে, ওনার মনে হচ্ছে একটা গোল্লাছুট বা বড় জোর চুকিতকিত খেলছে বোধ হয়। ওনার অন্য অনেক কাজ আছে, উনি তাই নিয়ে ব্যস্ত। দুটো সর্বদলীয় বৈঠক হলো। এত নির্লজ্জ প্রধানমন্ত্রী, যিনি গোটা পৃথিবীতে ভারতকে একলা এনে দাঁড় করিয়েছেন, তিনি সেই বৈঠকে হাজিরই থাকলেন না। তিনি বিহারের নির্বাচনী প্রচার করছেন, তিনি হলিউডের ফাংশনে বসে নায়ক নায়িকাদের সঙ্গে কথা বলছেন, তিনি আদানির পোর্ট উদ্বোধন করছেন, কিন্তু বিরোধীদের সঙ্গে কথা বলার সুযোগ তার হচ্ছে না। যখন যুদ্ধ চলে, উগ্রপন্থী হানা চলে, তখন নিজের দেশের সরকারকে বিব্রত করতে নেই, কাজ করতে দিতে হয়। এটা বেদে লেখা নেই, এটা কমন সেন্স। সেই সেন্স কি ছিল আমাদের প্রধানমন্ত্রীর? এর আগে 2008 সালের আগেও বলেছি, 26/11 মুম্বাই হামলার দুদিন পরে 28 নভেম্বর তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী মুম্বাইয়ের পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে গিয়ে পৌঁছচ্ছেন মুম্বাইতে। তখনও ওই জঙ্গিদের দখলে ছিল সেই শহর। সেদিন তিনি ওই ওবেরয় ট্রাইডেন্ট হোটেলে যাচ্ছেন, সেখানে দাঁড়িয়ে রয়েছে সমস্ত সাংবাদিক, যে হোটেলটা হামলার অন্যতম প্রধান নিশানা। সেখানে সংবাদ মাধ্যমের সামনে তিনি কথা বলেছিলেন দেশের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের জাতির উদ্দেশ্যে ভাষণটা অত্যন্ত হতাশাজনক, বাজে ভাষণ দিয়েছেন, আর তা নাকি দেশের প্রত্যাশা পূরণ করতে পারেনি। তাই তখনই সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের দিয়ে আভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক এক বৈঠকের দাবি জানাচ্ছেন। আর এখানে সর্বদলীয় বৈঠক ডেকে তিনি নিজে হাজির থাকছেন না, নির্বাচনের প্রচারে যাচ্ছেন। জঙ্গি হামলার নিহতদের রক্ত তখনও শুকায়নি, নিরাপত্তা বাহিনী তখনও পাকিস্তান প্রশিক্ষিত জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময় করছে। সেই সময় মোদী মুম্বাইয়ের মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে আক্রমণ করেছিলেন। 29 নভেম্বর রাজস্থান দিল্লির আসন্ন রাজ্য নির্বাচনের কথা মাথায় রেখে বিজেপি জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতা জোড়া রক্তের ছিটে লাগানো বিজ্ঞাপন ছাপিয়েছিল। আগে বলেছি, তাতে লেখা ছিল নৃশংস জঙ্গি হামলা চলছে, অবাধে দুর্বল সরকার, অক্ষম এবং অনিচ্ছুক, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করুন, ভোট দিন বিজেপি। গোটাটাই ভোট, গোটাটাই নির্বাচন। কিন্তু সেই 2008-এর ঘটনার পরে মনমোহন সিং এর সরকার পাকিস্তানকে একঘরে করতে পেরেছিল। মনে করে দেখুন, সেই বিরাট হত্যালীলার পরে একটা সার্জিক্যাল স্ট্রাইক ইত্যাদি করাটাই ছিল খুব স্বাভাবিক ব্যাপার। যুদ্ধের আশঙ্কা সেবারেও ছিল, কিন্তু যুদ্ধ না করে সমস্ত প্রমাণ জোগাড় করা হয়েছে। ইন্টারন্যাশনাল ফোরামে সেই সমস্ত প্রমাণ রাখা হয়েছিল। পাকিস্তান নিজে স্বীকার করতে বাধ্য হয়েছিল যে বেশ কিছু টেরর ক্যাম্প তুলে দিয়ে বেশ কিছু জয়েশ নেতাদের জেলে ঢোকাতে হয়েছিল তাদের। ইনফ্যাক্ট সেই সময় থেকে পাকিস্তানের মূলধারার রাজনীতির একটা বড় অংশ, এমনকি মিলিটারিদের একটা ছোট অংশ, এই উগ্রপন্থার বিরুদ্ধে কথা বলা শুরু করেছে। ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স FATA ধূসর তালিকা, গ্রে লিস্টে পাকিস্তানকে ঢোকানো হয়েছে। বস্তুটা কি? এটা একটা ইন্টারন্যাশনাল ফোরাম, যার কাজ হলো গিয়ে দুটো। একটা হচ্ছে সারা দুনিয়াতে মানি লন্ডারিং, মানে কালো টাকাকে সাদা করার যে কাজ চলছে তার দিকে নজর রাখা, আর সেই টাকা 2 নম্বর কাজ কিভাবে দুনিয়া জোড়া উগ্রপন্থীদের নেটওয়ার্কের কাছে যাচ্ছে সেটাও বের করা। এই FATF এর গ্রে লিস্টে ঢুকলে বিভিন্ন লোন, আর্থিক সাহায্য বন্ধ হয়ে যায়, যা পাকিস্তানের ক্ষেত্রে করা হয়েছে। এই সংগঠনের ব্ল্যাক লিস্ট আছে, তাতে নাম থাকা মানে হলো সেই দেশের সরকার FATF সংগঠনকে খবর দিচ্ছে না, তাদের সঙ্গে কোনো যোগাযোগই করছে না, খবর সংগ্রহ করতে দিচ্ছে না। কিন্তু গ্রে লিস্টে থাকা মানে হলো সেই দেশ সাহায্য করছে, অর্থাৎ পাকিস্তান তখন সাহায্য করছিল। নেপালও কিন্তু এই গ্রে লিস্টে এখনো আছে। পাকিস্তান ব্যবস্থা নিচ্ছে। সেই সময় বিভিন্ন জেহাদি উগ্রপন্থী সংগঠনের ভান্ডারে বিরাট টান পড়েছে। আজকের দিনে দাঁড়িয়ে অনেকগুলো দেশ সেই গ্রে লিস্টে আছে, 40টার মতন দেশ আছে সেই গ্রে লিস্টে, তার মধ্যে নেপালও আছে। 2008 থেকে একটা বিরাট সময় শান্তি ছিল, কিন্তু তাকে দেখুন তারপরে 2016, 2019, পুলওয়ামা, 2024 হচ্ছে গিয়ে পহেলগাঁও ঘটে গেল। ওদিকে পাকিস্তান কিন্তু সেই গ্রে লিস্ট থেকে বেরিয়ে এসছে। পহেলগামের সমস্ত প্রমাণ নিয়ে বিভিন্ন বিশ্বের ফোরামে সেগুলোকে রাখা যেত। আবার FATF
নামটা ঢোকানোর আবেদন করা যেত, আটকে দেওয়া যেত IMF এর লোন। সেসব না করে সরকার কতগুলো কথা বলছে, এমন কিছু কাজ করছে যা থেকে নিজেদের পেছনে সরে আসতে হবে। আজকে বলে নিলাম, মিলিয়ে নেবেন, ওই সিন্ধু জল চুক্তি থেকে ভারতবর্ষকে পেছোতে বলতে হবে। সিন্ধুর জল আমাদের দেশে আছে, পাকিস্তানে যায়, চীন দিয়ে আমাদের সমস্ত বিরাট বড় বড় নদীগুলো চীন দিয়ে আসছে। কি হবে সেখানে? কাজেই একটা সময় এসে, আর এটা হয় না কখন, ভাড়াটের সঙ্গে লড়াই নয় আমি জল বন্ধ করে দেব, এই জিনিস একটা জায়গায় আসতে হবে, আলোচনার মাধ্যমেই এটাকে সলভ করতে হবে। তো ভারত যদি আলোচনার একটা হুমকি হিসেবে এটাকে ব্যবহার করে থাকে তাহলে ঠিক আছে, দেখা যাক সামনে কি হয়। কিন্তু এই জিনিস থাকবে না, জল না দিয়ে মেরে দেব, এটা যায় না, সভ্য সমাজে সম্ভব। যুদ্ধ নয়, কিন্তু আক্রমণ শুরু করলো কার? ভারত। ট্রাম্প সাহেব বলছেন ব্যবসার জন্য যুদ্ধবিরতি, শোনা যাচ্ছে যে আমেরিকা নাকি জিরো ট্যারিফে ব্যবসা করবে। কাতারে মুকেশ আম্বানি হাত মিলিয়ে এলেন ট্রাম্পের সঙ্গে, তিনি আবার মোদিজির বন্ধু। চলছেটা কি? আমরা আক্রমণ শুরু করলাম, উনি বললেন ব্যবসার জন্য বন্ধ করতে, আমরা বন্ধ করে দিলাম। কি হচ্ছে? এইসব নিয়ে একটা কথাও বলছেন না মোদিজি। কি চলছে এটা? এইটা ভাবতে হবে। মোদিজি ধ্যানে বসেছে। বলি কি স্যার, আমাদের হিন্দু ঋষিমুনিরা ধ্যানে বসলে, মানে বয়স হলে, তারা মহাপ্রস্থানে যেতেন, হিমালয়ে যেতেন, গিয়ে গুহায় একান্তে ধ্যান করতেন, পাণ্ডবদের থেকে সবাই। আপনার সেরকম বলে একটা সময় হয়ে গেছে, দেশকে মুক্তি দিন অন্তত। আজকে দিন একমাত্র সেভাবেই আসতে পারে। আপনার অনুপস্থিতিতে আমাদের দেশে একটা আচ্ছে দিন আসার সম্ভাবনা অন্তত আছে, না হলে যেদিকে ভারত যাচ্ছে সেটা দুর্ভাগ্যজনকভাবে অন্ধকার। ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।